বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। তবে অর্থনীতি, রপ্তানি বাজার, বাণিজ্য সুবিধা, বৈদেশিক ঋণ বা বৈশ্বিক মন্দার মতো চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়াচ্ছে। অনেক অর্থনীতিবিদ বা ব্যবসায়ীরা মনে করছেন এই এলডিসি থেকে উত্তরের সময়টা যদি পেছানো হয় তখন সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ বাড়তি কিছু সময় পাবে প্রস্তুতি নেওয়ার জন্য। আবার অন্যদিক থেকে অনেকে মনে করছেন যে এই সময় পেছানোটা আসলে উন্নয়ন প্রক্রিয়ার স্থবিরতা হয়ে দাঁড়াতে পারে। সুপ্রিয় দর্শক, আমাদের এই এলডিসি পেছানোর কি আসলে সমাধান কিনা, কিংবা এর প্রতি আসলে কি ধরনের সমাধানের আমরা উত্তরণের পথ খুঁজে পাবো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি রাবেয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমাদের আলোচনাটা এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। একে একে পরিচিত হব তাদের সাথে। আবার প্রথমেই ডানে রয়েছেন মাহফুজ কবির, অর্থনীতিবিদ। এরপরে রয়েছেন এম.এস. সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি আলোচনাটা শুরু করবো মাহফুজ কবির আপনাকে দিয়ে। আমি যদি এইভাবে বিষয়টা আপনার সামনে তুলে ধরি যে এলডিসি হিসেবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য উন্নত দেশে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা ভোগ করছে, এটি আমরা সবাই জানি। উত্তরণের পর এসব সুবিধা হারালে বছরে প্রায় 6 থেকে 7 বিলিয়ন ডলার ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করেন, কিংবা একটি জরিপ উঠে এসেছে। আবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এর জন্য প্রস্তুত? ধন্যবাদ। এখানে দুটো মত আছে। একটি হচ্ছে যে বাংলাদেশের আসলে প্রস্তুতি এখনই নিতে হবে এবং সময় মতোই আসলে গ্র্যাজুয়েশনটা হতে হবে, তার কারণ এর সঙ্গে আসলে অনেক কিছু জড়িত। প্রথম বিষয়টা হলো যে দেশের ভাবমূর্তি, মানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ তো যে ইকোনমিক গ্রোথ, সোশ্যাল ডেভেলপমেন্ট, ওমেন্স এম্পাওয়ারমেন্ট, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এগুলোর জায়গাতে বাংলাদেশ বেশ একটা উজ্জ্বল ভাবমূর্তি ইতিমধ্যেই তৈরি হয়েছে। পার ক্যাপিটা ইনকাম অনেক বেড়ে গেছে। তো সেই হিসেবে মানে যে সমস্ত সূচকগুলো আছে যার ভিত্তিতে আসলে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সুপারিশ করা হয় জাতিসংঘ থেকে, তো সেগুলো সব কিছুতেই আসলে বাংলাদেশ উত্তীর্ণ হয়েছে, আর অনেক আগে হয়েছে। তো এখন 2024-এ আসলে আমাদের টাইমলাইন ছিল, সেটা 2026-এর নভেম্বরে করেছে। তো সুতরাং এটা যে সময়সূচি আছে সেটা অনুযায়ী হলে অনেক দিক দিয়ে সুবিধা, মানে যেহেতু ভাবমূর্তি উজ্জ্বল হবে বিশ্বের দরবারে বাংলাদেশের, তো এই কারণে বাংলাদেশ আসলে ভিন্নভাবে বাংলাদেশকে দেখা হবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সরকারকে আসলে অনেক ব্যয় করতে হয় আসলে এই স্বল্পোন্নত দেশ থাকার কারণে, মানে বিশেষ করে আমাদের এক্সপোর্ট সেক্টরের জন্য। এখানে সাবসিডি আছে, তারপরে কিছু ট্যাক্স বেনিফিট এগুলো তারা পাচ্ছেন, যে সমস্ত সেক্টর আসলে এক্সপোর্ট করছেন তারা। তো এটা এই সমস্ত যে ব্যয়, সেই ব্যয়টা আসলে সরকারের যে মোট ব্যয়, তো সেই যে তার উপরে একটা চাপ সৃষ্টি করছে, সরকারের ঋণ বেড়ে যাচ্ছে, দেশি বিদেশি ঋণ বেড়ে যাচ্ছে। আর যে সমস্ত খাত আসলে এক্সপোর্ট করে এবং ইকোনমিক যে অন্যান্য সেক্টর যেগুলো বেনিফিট পায়, তো তারা এই বেনিফিটের কারণে আসলে অনেকটাই কিন্তু অদক্ষ হয়ে উঠছে। তো এই ধরনের কিছু যুক্তি আছে। তো সুতরাং এই যে অর্থনীতির যে দক্ষতা বৃদ্ধি, অর্থনীতিতে গতিশীলতা আনা এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা, তো এই সব কিছু মিলে সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে আসলে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য তারা আসলে ফর্মালি প্রস্তাব দেবে জাতিসংঘকে। তো প্রস্তাব যখন দিয়েছিল তখন 2018-তেই আসলে এই মানে প্রিলিমিনারি অ্যাপ্রুভাল এসেছিল। তারপরে আবার 2021-এ যখন আসলে এই কোভিড-19 শুরু হয়ে যাওয়ার কারণে সারা পৃথিবীতে অর্থনৈতিক ধাক্কা সৃষ্টি হয়, তো বাংলাদেশও একটা সমস্যার মধ্যে পড়ে অর্থনৈতিকভাবে। তো সেই সময়টাতে 2024-এর বদলে 26 করা হয়। তো এখন যেহেতু বাংলাদেশের যে পরিস্থিতি, মানে 2025-এ যদি আমরা এই সময়টাতে এসে চিন্তা করি যে অর্থনীতি কী অবস্থাতে আছে, তা আমি বলবো যে অর্থনীতিতে অনেক বিশৃঙ্খলা বেড়েছে। মানে অন্তর্বর্তী সরকার অনেক চেষ্টা করছে এই পুরো অর্থনীতিকে একটু মানে অন্তত স্থিতিশীলতার জায়গায় নিয়ে আসতে। ব্যাংকিং খাতে কিছু এ সমস্ত মেজার নেওয়া হয়েছে। এর পাশাপাশি বৈদেশিক বাণিজ্য, তারপরে আমাদের যে এখানে একটা বড় ক্যাপিটাল ফ্লাইট ছিল, মানে অর্থ পাচার হয়ে যেত, তো সেটা প্রায় বন্ধ হয়েছে, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এবং আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেটা মোটামুটি একটা মানে ভালো অবস্থাতে এসছে। যদিও আমাদের 46-48 বিলিয়ন ডলার এখন নেই, কিন্তু তারপরেও মানে প্রায় 31 বিলিয়ন ডলারের মতো আছে। তো এটা একটা স্বস্তির জায়গা, মানে মোট যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। তো সব মিলিয়ে এখন সরকারের দিক থেকে চিন্তা ভাবনা করা হচ্ছে যে না, টাইমলি যাতে আমাদের গ্র্যাজুয়েশনটা হয়। কিন্তু একই সঙ্গে অর্থনীতির যে অবস্থা এখন, মানে আমাদের সে গ্রোথ আগে যখন 2018-তে আমাদের প্রথম অ্যাপ্রুভালটা আসলো, ওই সময়টাতে প্রায় 8% মতো আজকে আমরা আমাদের জিডিপি গ্রোথ ছিল, সেটা এখন 4%-এর নিচে। বিনিয়োগ নেই সেই অর্থে, দেশি বিদেশি বিনিয়োগের অবস্থা ভালো নয়। তো আর এটি ছাড়াও আসলে ব্যবসায়ীদের মধ্যে আস্থা নেই। মানে ব্যবসায়ীরা যদি অন্তত মনে করতেন যে না ঠিক আছে 2026-এ গ্র্যাজুয়েশন হলে তখন তারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, তাহলে একটা কথা ছিল। তারা কিন্তু হতাশায় ভুগছেন যে আসলে পরিস্থিতি কেমন হবে সেটা তারা জানেন না। এর মধ্যে আরেকটা ঝড় গেল, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে। তো সব মিলিয়ে আসলে ব্যবসায়ীরা এখন চাচ্ছেন না যে এই মুহূর্তে গ্র্যাজুয়েশনটা হোক। তো এখন গ্র্যাজুয়েশন হলে প্রথম ধাক্কাটা তো আসলে লাগবে ব্যবসায়ীদের উপরে, যারা এক্সপোর্ট করেন।
তো এখন ওইখানে যেটা মানে শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়ন নয়, যদি ইউরোপিয়ান ইউনিয়ন সবচেয়ে বড় আমাদের রপ্তানি গন্তব্য, তাদের এখানে আমরা 45% আসলে আমাদের যে মোট পণ্য রপ্তানি করি। আর এটি ছাড়াও যুক্তরাজ্য আছে, তো সেখানে আমাদের প্রায় 10% মতো যায়, তাহলে প্রায় 55% হলো। তো একই রকম তারা বেনিফিট দেয় আমাদের এই। আপনাকে ধন্যবাদ। তো সুতরাং এই জায়গাগুলোতে আমাদের একটা বড় রকমের ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে, যেটা আপনি বললেন যে প্রায় 6 থেকে 7 বিলিয়ন ডলার একটা রপ্তানি ধাক্কা লাগবে, এবং সব মিলে এটা প্রায় মোট পণ্য রপ্তানির প্রায় 14%। তো এটা একটা বিশাল ধাক্কা। তো সুতরাং ওইটার যদি ব্যবসায়ীরা প্রস্তুত না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বড় অস্বস্তি। উত্তরণের সময়টা যদি নভেম্বরে হয়, অল্প কিছু সময় আছে, এই 1-2 মাসের মধ্যে কি সবাই প্রস্তুতি নিতে পারবে? না, 1 বছর 2 মাসের মতো। তো এখন এই সময়টা কিন্তু একটা ভয় সৃষ্টি করেছে, মানে ভীতি সৃষ্টি করেছে আমাদের রপ্তানিকারকদের। সুতরাং এইটা একটা চিন্তার বিষয়, যদি এটা পেছানো যায় 3 থেকে 6 বছর, যেটা আসলে ব্যবসায়ীরা এখন বলছেন, তো তাহলে সেক্ষেত্রে তারা আর একটু ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন। আপনাকে ধন্যবাদ। জনাব AMS দিকে আপনার কাছে আসতে চাই। যেমনটি বলছিলাম, সেই ক্ষেত্রে হচ্ছে 2018 সালে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এই গ্র্যাজুয়েশন পেয়েছে। তো সেই ক্ষেত্রে এতগুলো বছর কেন বাংলাদেশ প্রস্তুতি নিতে পারে না? আজকের দিনে এসে কেন ব্যবসায়ীরা বলছেন যে এই এলডিসি থেকে উত্তরণের জন্য সময়টা আরো পেছানো দরকার? আপনার অভিজ্ঞতা আলোকে কি বলছেন? সেটাই তো প্রশ্ন। এতদিন আমরা কেন, এটা শুধু 2018 সাল নয়, আমরা আরও 7-8 বছর আগে থেকেই জানি আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের প্রসেসে আছি। শুধু তখন থেকে আমরা কোনো প্রস্তুতি নিইনি। তো প্রস্তুতি নিলাম না কেন? আমরা যখন এটা নিয়ে পলিসি মেকারদের সাথে কথা বলে যে এলডিসি গ্র্যাজুয়েশন হলেও তো 3 বছর আমরা এই জিএসপি সুবিধাটা পাবো এক্সপোর্ট করা। ওনারা শুধু ভাবেন আমাদের পলিসি মেকার শুধু যে আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি ইউরোপের মার্কেটে, এইটাই আমাদের একমাত্র পাওনা। শুধু এটা যে শুধু এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে শুধু এটা যে জড়িত না, অনেক কিছু জড়িত আছে। আমরা যে সাবসিডাইজ রেটে ফরেন লোনটা পাই সেটা পাবো না। আমাদের এনজিওগুলোতে যে কোটি কোটি টাকার সাহায্য আসে, আমাদের ক্ষুদ্র ঋণ বলতে অন্য হেলথ বা এডুকেশনে, সেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ওরা জানে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে আমরা ডেভেলপিং কান্ট্রি হয়ে যাচ্ছি বা গেছি অলরেডি। এখন এই ব্যাপারগুলোকে আমরা তোয়াক্কা করি না। কারণ হচ্ছে যখনই আমরা এলডিসি গ্র্যাজুয়েশনকে চ্যালেঞ্জটা ফেস করতে যাব, সেটার মূল কারণ হচ্ছে যে আমাদের মার্কেটটাকে আসলে ওপেন করতে হবে। আমরা যে সাবসিডি দেই এক্সপোর্টে, সেটা আমরা দিতে পারবো না। তো আমরা সাবসিডি দিতে না পারলে আমাদের গার্মেন্টস কিন্তু আর ভাইয়েবল থাকবে না। তো তাহলে আমরা করবোটা কি? তো এটাকে ভাইয়েবল করার জন্য মূল সমস্যা হচ্ছে আমরা গার্মেন্টসকে সাবসিডি দিই মানে কি, আমরা জিরো ট্যারিফে বন্ড লাইসেন্সের আন্ডারে তাদেরকে র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে দিই। এখন এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদেরকে যেটা করতে হবে, ওই জিরো ট্যারিফে র মেটেরিয়ালস ইম্পোর্ট করার সুযোগ করে দিতে হবে। এখন তার মানে কি, ব্যাপারটাকে সহজভাবে দেখলে, সহজভাবে যদি দেখেন যে আমরা এখন বন্ড লাইসেন্স দিই ওদেরকে, ওদেরকে স্পেশাল পারমিশন দিয়ে জিরো ট্যারিফে ইম্পোর্ট করার জন্য, আমরা যদি কাস্টমস ডিউটিটাকে জিরো করে দিই, এটার বেনিফিটটা হবে যে এখন শুধু গার্মেন্টস এক্সপোর্ট করি, তখন শত শত জিনিস ভায়াবল হয়ে যাবে। আমরা সেটা করি না। এটা করি না এই জন্য যে এটার ভিতরে কোঠারি আছে, যারা এটা করে, যারা বন্ড লাইসেন্স দেয়, একসময় এনবিআর বন্ড লাইসেন্সের বিরুদ্ধে ছিল, না এটা দেওয়া যাবে না। পরে বিভিন্ন চাপে, অনেক হিস্ট্রি আছে, এটার পরে ওরা বন্ড লাইসেন্স দিয়েছে। এখন এনবিআর এই বন্ড লাইসেন্সটা ছাড়তে রাজি না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, তাদেরকে যখন বলা হয় যে তোমরা শুধু গার্মেন্টসে দিচ্ছ, তোমরা অন্য সেক্টরে কেন দিচ্ছ, বলে যে আমাদের তো ক্যাপাসিটি নাই। তো শুধু গার্মেন্টসকে বন্ড দিবে, আমরা শুধু গার্মেন্টস এক্সপোর্ট করবো, এই দিয়ে কি আমাদের দুনিয়া চলবে? আর আরেকটা জিনিস হচ্ছে যে এলডিসি দেশ মানে হচ্ছে আমরা একটা গরিব দেশ, একেবারে আমরা ভিক্ষুকের দেশ। এই যে আমাদেরকে যে জিরো ট্যারিফে বিভিন্ন মার্কেট ঢুকতে দেওয়া হয়, এটা কিন্তু একেবারে তাদের ইচ্ছা। তা তোমরা গরিব দেশ, যাও, আমাদের এখানে ডিউটি ছাড়া তোমরা। এই বিষয়টাই কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন। একে তো হচ্ছে ট্রাম্পের শুল্ক নীতিতে পড়ছে আমাদের দেশ, সেই সাথে যদি এলডিসি উত্তরণ করি আমরা, তাহলে সেক্ষেত্রে তো ব্যবসায়ীরা বা রপ্তানি খাতে অনেক বড় প্রভাব পড়বে। কোনো প্রভাব পড়বে না, একদমই প্রভাব পড়বে না। এটা হলো আমরা সেই কথাই আমি বলতে যাচ্ছিলাম। যারা ভিক্ষা করে, ভিক্ষুকদের সাথে কথা বলে দেখেন, সরি জাতিকে ভিক্ষুক বলার জন্য আমি ক্ষমা প্রার্থী, যারা ভিক্ষা করে তারা কিন্তু অন্য কোনো পেশায় যেতে চায় না। কারণ ভিক্ষা করলে অনেক কষ্ট না করে, কাজ না করে বেনিফিট পাওয়া যায়। এই ডিউটি ফ্রি অ্যাক্সেস ইউরোপিয়ান মার্কেটে, এটা ভিক্ষা। আমরা এটা করতে পারি, সেজন্য আমরা আমাদের ডিউটি কমাতে হবে। আমাদের ডিউটি কমালে নিশ্চয়ই দর্শকদের কেউ হয়তো মনে মনে ভাবছে যে আমার দেশ চলবে কি করে। প্রথম উত্তর হচ্ছে যে আমাদের যদি ইনকাম না থাকে, খরচ কম করব।
আর যদি ইনকাম কম হবে এটা বলা যায় না, কারণ আমরা আমাদের ইনকামটা করি, আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেই, কাস্টমস ডিউটি, এগুলো দিয়ে আমাদের দেশ চলে, আমাদের যা রেভিনিউ পাই এনবিআর এর থ্রুতে। তো আমরা স্ট্র্যাটেজি চেঞ্জ করবো। আমরা তো সবসময় বলি যে আমরা ইনকাম ট্যাক্স বাড়াবো, সবাইকে ভ্যাট নেটের ভিতরে আনবো, তো সেটা করি না কেন? গত 7-8 বছর আমরা এটা করি নাই কেন? এখন যখন একেবারে গলার ফাঁস পড়ে যাচ্ছে, এখন বলতেছে না আমাদের কেমনে চলবে, আমাদের আরেকটু এক্সটেনশন করে দাও। কেন এক্সটেনশন করবে? কোন দেশগুলো? ভুটান গ্রাজুয়েট করবে, নেপাল গ্রাজুয়েট করবে, হ্যাঁ, কি আরো আফ্রিকার 2-1টা দেশ করবে, তাদের থেকেও খারাপ অবস্থা। কেন আমরা এই ভিক্ষার চিন্তাটা আমরা করব? আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে বলে দিতে পারি, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, গত 10 বছরে আমরা কোনো পরিবর্তন হয় না। আমরা ডিউটি সেল ট্যাক্স কমাই নাই, আমরা সাপ্লিমেন্টারি ডিউটি কমাই নাই, আমরা টেরিফ ভ্যালু আছে সেটা কমাই নাই, অনেক রকমের প্যারা টেরিফ আছে সেগুলো আমরা কমাই নাই। এইবার যে সমস্যাটা আমরা ট্রাম্পের আমেরিকার টেরিফ নিয়ে পড়লাম, সেম কিন্তু অবস্থা। তারা বলছে, আমেরিকা বলছে যে তোমরা তোমাদের টেরিফ কমাও, তোমরা প্যারা টেরিফ কমাও, তোমরা আমাদের যে ট্রেড ব্যারিয়ার আছে এগুলো উইথড্র করো। এই ট্রাম্পের টেরিফ, বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন এবং বাংলাদেশের গরিব থাকা এবং বাংলাদেশের শুধুমাত্র গার্মেন্টসের উপর নির্ভর করে থাকা, এই সবগুলো একই সূত্রে কাটা। একটা আঙ্গুলের ইশারায় সবগুলি সমস্যার সমাধান হওয়া সম্ভব। তো একটা আঙ্গুলের ইশারার সমাধান না করে আমরা ব্যাপারটাকে পানি ঘোলা করে, এই যে বিজনেসম্যানরা বলতেছে তারাও তো একই কথা, তারা তো ওই যে ডিসকাউন্ট পায়। গার্মেন্টসের লোকেরা কি করে? তারা 7 দিন হরতাল হলে বলে আমাদেরকে ইন্টারেস্ট ফ্রি লোন দিতে হবে, আমরা প্রণোদনা দিতে হবে। জনাব সিদ্দিকী, গবেষণা দেখা গেছে বাংলাদেশে শিল্প খাত এখনো প্রতিযোগিতামূলক সক্ষমতায় পিছিয়ে আছে। সেক্ষেত্রে বিশেষ করে তৈরি পোশাকের বাইরে আমরা বহুমুখীকরণ করতে পারিনি। সেক্ষেত্রে যদি এই যে তৈরি পোশাক মানে আরএমজিটা যদি এতটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়, তাহলে কি আমাদের অর্থনীতিতে অনেক বড় চাপ সৃষ্টি হবে না, বা রপ্তানি খাতে? আচ্ছা, প্রতিযোগিতা আমরা পিছিয়ে আছি, এই কথার অর্থটা কি? আমরা প্রতিযোগিতা কেন পিছিয়ে আছি? কারণ আমরা বেশিরভাগই তো আমরা আরএমজির উপর নির্ভরশীল, রপ্তানি খাতে। কথাটা এক জায়গায় রাখেন। আমাদের প্রোডাক্টগুলো প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে, আমাদের দেশ কম্পিটিটিভনেস কম। এটা কেন? যে কারণগুলো আছে কম্পিটিটিভনেস কমে, সেটা হচ্ছে যে আমাদের দেশে আমাদের পোর্ট স্লো, আমাদের ইন্টারনাল ট্রান্সপোর্টেশন স্লো, আমাদের একটা বিজনেস করতে অনেকগুলো শত শত লাইসেন্স পারমিশন নিতে হয়, আমাদের দেশে ব্যাংক ইন্টারেস্ট রেট বেশি। এই যে আপনি যে কম্পিটিটিভনেসের কথা বলছেন, আমরা যদি ইন্ডাস্ট্রিকে কম্পিটিটিভ করি তাহলে তো আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। তার মানে কি ওইখানে এলডিসি গ্রাজুয়েশন বন্ধ করে রেখে সরকার থেকে সাবসিডি দিয়ে আমরা গার্মেন্টস এক্সপোর্ট করবো, এই যে একটা চক্র, এই চক্রের বাইরে আমরা যেতে চাচ্ছি না কেন? আপনি তো কম্পিটিটিভনেসের কথা বলছেন, আসেন কম্পিটিটিভনেসের যে ব্যারিয়ারগুলো আছে সেগুলো একটা একটা করে সমাধান করি। সেটা না করে আমরা কেন এলডিসি গ্রাজুয়েশন করব না? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবার আলোচনায় ফিরবো, একটা ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে থেকে ছোট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। ফিরছি আলোচনা। এই মুহূর্তে আলোচনাটি এগিয়ে নিতে চাই মাহফুজ কবির আপনার মাধ্যমে। জানতে চাইছি যে উত্তরণের পর আসলে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বিশেষ ভর্তুকি, সহজ শর্তে ঋণ বা অনুদান হয়তো হারাবে বলে অনেকে মনে করছেন বা হারাতে পারে। সেক্ষেত্রে সময় পেছালে কি আন্তর্জাতিক সহযোগিতা ধরে রাখা সম্ভব, নাকি বৈশ্বিক চাপের কারণে এই সুবিধা যেভাবেই হোক কমে যাবে? আপনি কি মনে করেন? হ্যাঁ, আসলেই একটা সমস্যা সামনে আছে বাংলাদেশের জন্য। আচ্ছা, ঠিক আছে, আমরা এক্সপোর্টের কথা বাদ দিলাম, ওইখানে আমাদের কম্পিটিটিভনেস বাড়ানো, তারপরে এখানে প্রোডাক্টিভিটি বাড়ানো, তো সেগুলোতে আমরা হয়তো করতে পারি, কিন্তু আসলে উন্নয়ন সহযোগিতা সেটা একটা জটিল আবর্তের মধ্যে পড়ে যাবে। এই মুহূর্তে এমনিতেই উন্নয়ন সহযোগিতা অনেকটা কমে গেছে। আমরা যদি এখনকার হিসাবটা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা যতটুকু আসলে ঋণ পাচ্ছি তার চাইতে বেশি আসলে ঋণ পরিশোধ করছি। তো মানে আমাদের ভাগ্য ভালো যে এই মুহূর্তে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভটা একটু ভালো অবস্থাতে আছে, নাহলে কিন্তু আমরা এটা করতে পারতাম না। তো এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকগুলো মেগা প্রকল্প আছে আমাদের, যেগুলো বাস্তবায়িত হচ্ছে, তো সেগুলোর জন্য ঋণ প্রবাহের ক্ষেত্রে হয়তো এখন যেহেতু যে অ্যাগ্রিমেন্টগুলো আছে ওগুলোর কারণে কোনো সমস্যা হবে না, কিন্তু নতুন আমরা আর কোনো মেগা প্রকল্প সেভাবে আর নিতে পারবো না বলে আমার কাছে মনে হয়। তার কারণ 2026 নভেম্বরে গ্র্যাজুয়েশন হওয়ার পরে আমরা শুধুমাত্র এই কিছু কিছু দেশ, যেগুলো যেমন ইউরোপিয়ান ইউনিয়ন এবং একই সঙ্গে যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত বাজারে আমরা কিছু সুবিধা পাবো, কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো নিশ্চয়তা নেই যে আমরা পাবো কিনা। যেমন ভারতে আমরা পাবো না, হ্যাঁ, চীনে পাবো কি পাবো না সেটা তারা নির্ধারণ করবে। তো এরকম করে 38টা যে গন্তব্য আছে আমাদের, তো এগুলোতে হয়তো পুরোপুরি আমরা পাবো না সেরকম সুবিধা। তো এবং একই সঙ্গে যদি এই দিক দিয়ে যে বৈদেশিক সহায়তা সেটা কমে যায়, অলরেডি কমে গেছে, কিন্তু
আমাদের এই যে একটা সফট ইন্টারেস্ট রেটে, হ্যাঁ, এবং অনেক দিনের একটা কিন্তু একটা পিরিয়ড থাকে, রিপেমেন্ট পিরিয়ড, আর এর পাশাপাশি গ্রেস পিরিয়ড থাকে বড়, তো সেইগুলো তো আমরা পাবো না। বিশ্বব্যাংক, IMF, ADB, তারপরে AIIB আছে, তারপরে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আছে, তো জাইকা, কুইকা, এগুলো বহু রকমের অর্গানাইজেশন আছে যারা আমাদেরকে সাপোর্ট করতো। তো তাদের কাছ থেকে এখন আমরা ওই সহজ শর্তে কম সুদে ওই ঋণটা আর পাবো না। আমাদের যেটা করতে হবে সেটা ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট থেকে আসলে আমাদের এই ক্যাপিটালটা নিতে হবে। ওইটা খুবই এক্সপেন্সিভ, এবং তখন হয়তো শর্তগুলো তো কঠিন থাকবে না, কিন্তু আসলে ওইটার যে সুদের হার এবং রিপেমেন্ট পিরিয়ড, ওগুলো হবে হচ্ছে মানে রিপেমেন্ট পিরিয়ড কমে যাবে, গ্রেস পিরিয়ড ওরকম থাকবে না, আর হচ্ছে আমাদের সুদের হারটা বেশি হবে। তো ওইটা তো বাংলাদেশের জন্য খুবই কস্টলি। এই মুহূর্তে ডেভেলপমেন্টের অবস্থা যাই থাকুক না কারণ আমাদের তো আসলে এই ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য যে সমস্ত আপনার ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি সেগুলো তো করতে হবে। তো এখন এই 1 বছর 2 মাসের ভিতরে যদি আমরা নিতে না পারি ওই ঋণগুলা, তাহলে সেক্ষেত্রে পরবর্তী সময়ে যদি আমাদের এক্সটেনশনটা না হয়, তাহলে সেই ক্ষেত্রে এটাতে একটা সমস্যা হবে। আর একটা হচ্ছে যে আমাদের স্কলারশিপ, এই মুহূর্তে LDC হিসেবে আমাদের অনেক যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, তারপরে যারা হচ্ছে স্টুডেন্ট, তারা কিন্তু বা ইউনিভার্সিটি টিচার, রিসার্চার, তারা কিন্তু এই স্কলারশিপগুলো পায়। তো ওইটা বন্ধ হয়ে যাবে, তার ফলে আমাদের যে হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন, এই জায়গাতে একটা ঘাটতি তৈরি হতে পারে, একটা ধাক্কা লাগবে। তো এই দুটো জায়গা আছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, মানে মানে বৈদেশিক বাণিজ্য বা এই যে মার্কেট অ্যাক্সেসের পাশাপাশি। তো এখন ওইটা নিয়ে আমাদের একটু নতুন করে একটু চিন্তা করা উচিত। আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার তাদের সঙ্গে কোনো রকমের আলাপ আলোচনা করা যায় কিনা, বা যে ইউনিভার্সিটিগুলোতে আমাদের গ্র্যাজুয়েশনগুলো হতো, তো তাদের সঙ্গে যদি কোনো এরকম একটা ট্রানজিশন পিরিয়ডের মতো করে কিছু পেতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয়। আপনাকে ধন্যবাদ যাচ্ছি MSc দিকে আপনার কাছে আমার এই মুহূর্তে যে প্রশ্নটি সেটা হচ্ছে দেখা যাচ্ছে সময় পেছানো বিষয়টা অনেক সময় বিদেশি বিনিয়োগ নেতিবাচক প্রভাব ফেলবে বলে অনেকে মনে করছেন। তাহলে কি উত্তরণের সময়টা যদি পিছায় তাহলে রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব কিংবা হচ্ছে বিনিয়োগকারীরা তাকে আমাদের এখানে কি ইন্টারেস্ট ফিল করবেন কিনা, বা হচ্ছে যে অবস্থাতে এখন আমরা আছি সেই অবস্থাতেই থাকবো কিনা? এটা খারাপ প্রভাব পড়বে। আমাদের LDC গ্র্যাজুয়েশনটা বিদেশি বিনিয়োগকারীদেরকে একটা পজিটিভ সিগন্যাল দেয় যে আমরা অলরেডি ডেভেলপিং কান্ট্রি হয়ে গেছে। এখন আমরা যদি পিছিয়ে দিই, আমরা পিছিয়ে দিতে হলে আমাদের অর্থনৈতিক দুর্বলতার কথা বলতে হবে। হ্যাঁ, স্কুলে আমি যাব না, তাহলে আমাকে অ্যাটলিস্ট বলতে হবে আমার পেটে ব্যথা অথবা জ্বর, একটা কিছু তো বলতে হবে। তো এখন সেটা যদি আমরা বলি, তাহলে আমরা স্বীকার করে নিলাম আমাদের অর্থনীতিতে দুর্বলতা আছে, তাহলে বিদেশিরা কেন বিনিয়োগ করবে? অথবা বিদেশিদেরকে আমরা বলতে পারবো যে আমরা LDC গ্র্যাজুয়েশন করলাম না, কিন্তু আমাদের ইকোনমি অনেকে শক্ত, তোমরা আসো ইনভেস্ট করো। কন্ট্রাডিক্টরি হয়ে যাবে না? সুতরাং সেটা খারাপ মেসেজ দিবে। আর প্রাসঙ্গিকভাবে ডক্টর মাহফুজ কবিরের সাথে আরেকটু বলি, সেটা হচ্ছে যে আমাদের যে মেগা প্রজেক্টগুলোর আমরা যে পদ্মা সেতু করেছি সেটা কিন্তু প্রায় 3% ইন্টারেস্ট দিয়েছে। যে ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারেস্ট রেট ছিল লেস দেন 1%, কিন্তু আমরা এরপরে চায়না থেকে প্রায় 3% ইন্টারেস্ট রেটে লোন নিয়ে পদ্মা সেতু করেছি। এটা অনেকটা রেগুলার ইন্টারেস্ট রেটের মতোই, যেটা ডেভেলপিং কান্ট্রি হলে আমরা যে ইন্টারেস্ট রেটটা দিতে হবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে এই মেগা প্রজেক্টগুলোতে আমাদের এখানে দুর্নীতি হয়, আপনি ভালো করে জানেন। প্রত্যেকটা প্রজেক্টে আমরা এই ব্যাপারে তো আমাদের বিশ্বাস যে আমাদের অর্ধেক টাকা চুরি করে খেয়ে ফেলে। এখন আমাদের এই প্রজেক্টগুলোর ব্যাপারে সমাধান আছে, সেটা হচ্ছে আমরা এগুলো বিদেশিকে জয়েন্ট ভেঞ্চারে অথবা 100% ওদের ইনভেস্টমেন্ট, এরকমটাই তো হয়ে আসছে। যে কোনো প্রজেক্টে বা মেগা প্রকল্পের ক্ষেত্রে যদি বিদেশিরা ইনভেস্ট করে, তখন সেক্ষেত্রে পুরো দায়িত্বটা কিন্তু তারা নেয়। হ্যাঁ, ওরা দায়িত্ব নেয়, ওরা এখান থেকে অন্যান্য দেশে কিন্তু আমরা যদি ইন্ডিয়ার দিকে দেখি, ইন্ডিয়াতে কিন্তু এই প্র্যাকটিসটা নেই। কোনটা? দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের যে ব্যবস্থা ইন্ডিয়ানরা থাকে, বা হচ্ছে ইঞ্জিনিয়ার ইন্ডিয়ানরা থাকে, হয়তো ঋণ বা প্রণোদনার বিষয়টা বিদেশিরা করছেন, কিন্তু আমাদের দেশে তো এই প্র্যাকটিস যে প্রণোদনার সাথে শুরু করে সমস্ত খাতে তাদের কাছ থেকে রড আনতে হবে, তাদের কাছ থেকে সিমেন্ট আনতে হবে, তাদের ইঞ্জিনিয়ার রাখতে হবে, এরকম একটা বিষয় থাকে। সেই ধরনের রেস্ট্রিকশন তো আছেই। দ্বিতীয়ত, আমরা যদি বিদেশিদেরকে এখানে ইনভেস্ট করতে দেই, ওরা নিজেদের প্রয়োজনে এটাকে কম্পিটিটিভ ভালো ব্রিজ করবে, ভালো রাস্তা করবে, ভালো পোর্ট করবে। আমাদের দেশের জন্য ফলপ্রসূ, সারা পৃথিবীর মানুষের জন্য ফলপ্রসূ। আমরা কি আলাদা কোনো জাতি, অন্য কোনো প্রজাতি? আমরা তো মানুষই। অন্য দেশের যদি বেনিফিট হয়, আমাদের কেন হবে না? আমরা যদি পোর্টে বিদেশিদেরকে একটা পোর্ট ম্যানেজমেন্ট দিতেই আমাদের জান বেরিয়ে যাচ্ছে, মনে হয় যে না বিদেশের কাছে তুলে দিচ্ছি। এন্টায়ার পৃথিবীর বেশিরভাগ পোর্টই ইফিশিয়েন্ট পোর্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো করে। ওরা এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে। আমরা আমাদের পোর্ট, অবশ্য এই সরকার অলরেডি অন্তত ম্যানেজমেন্ট দিতে ইন প্রসেস আছে, দিচ্ছে বা দেবে।
আমাদের পোর্টটাই ওদেরকে বিনিয়োগ করে এটা চালু করতে দেওয়া, রাস্তা হবে প্রাইভেট সেক্টরে, ফ্লাইওভার হবে, ঢাকা চিটং 8 লেনের রাস্তা আমরা কেন একটা বিদেশি ইনভেস্টমেন্ট করতে দেই না? আমাদেরকে বিদেশিদের কাছে বিক্রি হয়ে যাব আমরা? ওদের 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 রাস্তায় আমরা গাড়ি চালাবো, একটা ফি দেবো। আমরা টোল দিয়ে এখন গাড়িতে চড়ি না আর ঢাকা শহরে, সেরকম টোল দেবো। আমাদের যে যাত্রাবাড়ি যে ইয়েটা আছে, সে যাত্রাবাড়ি এটা কিন্তু পার্টনারশিপে আছে থাইল্যান্ডের কোম্পানি, এটা কিন্তু পার্টনারশিপ পিপিপি, সরকারের মালিকানা আছে, বাংলাদেশের একটা প্রাইভেট কোম্পানি আছে এবং থাইল্যান্ডের একটা কোম্পানি আছে। তো আমরা কি বিক্রি হয়ে গেছি? এই ফ্লাইওভারটা আমরা ইউজ করছি না। এগুলো আসলে আমাদের ওই যে কনজারভেটিভনেস এবং গরিব থাকার যে চিন্তাভাবনা, আমাদের মাইন্ডসেটটাই গরিব। আমরা ওপেন হতে পারি না, মনটাকে বড় করতে পারি না, সাহসী হতে পারি না। আমার বাড়িতে এসে আরেকজন আমার ক্ষতি করবে, আমি দেখবো না, আমি কি চোখ বন্ধ করে থাকবো? আর বিদেশিরা এখানে আসবে বিজনেস করতে, ওদের কাজ হচ্ছে বিজনেস করা। তারা কি আমাদের সাথে ঝামেলা করে? তো কেন আমরা এদিকে আমরা বলি আসো, উদারত আহ্বান জানাই, আসো আমাদের দেশে বিনিয়োগ করো। যখন বিনিয়োগ করতে যায় তখন আমরা রেস্ট্রিকশন দিয়ে জনাব সিদ্দিক, আমাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে অভ্যন্তরীণ কিছু সংকট রয়েছে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমাদের দেশীয় অনেক ব্যবসায়ীরা সার্ভাইভ করছে, টিকে থাকতে পারছেন না। এলডিসি থেকে উত্তরণের পর বিদেশিরা আগ্রহ প্রকাশ করবে বিনিয়োগের জন্য আপনি বলছেন, সেক্ষেত্রে কি ইন্টারনাল আমাদের যে সংকটগুলো সেগুলোর কি সমাধান হবে? ইন্টারনাল সংকট নাই, ইন্টারনাল রেস্ট্রিকশন আছে ইনভেস্টমেন্টের উপরে। হ্যাঁ, আমি আপনাকে বললাম যে আগামীকাল আমার বাসায় আপনার দাওয়াত, কিন্তু আপনাকে আমি দরজা বন্ধ করে রাখলাম, হ্যাঁ, অথবা গেলে খেতে দিলাম না। অনেকটা আমাদের চরিত্র এরকম। আমরা বিনিয়োগের জন্য আহ্বান জানাই, যখনই ওরা আসে ওদেরকে আমরা কন্ডিশন দেয়, এই কন্ডিশন ওই কন্ডিশন, পারমিশন নিতে হবে, অ্যাপ্রুভাল নিতে হবে, আমাদেরকে ট্যাক্স দিতে হবে, তোমরা প্রফিট করার পরে প্রফিট বিদেশে পাঠাইতে পারবা না, নানা রকম শত 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 কন্ডিশন দিয়ে বসে থাকি। এখন আমরা আমাদের এগুলো হচ্ছে আমাদের নিজস্ব দুর্বলতা, নিজেদের সমস্যা। আমরা আমাদের সমস্যাগুলো যদি সমাধান করি তাহলে ডেভেলপিং কান্ট্রি হতে বা বিদেশি বিনিয়োগের কোনো সমস্যা নাই। ওরা রেডি বিজনেস করতে আমাদের দেশে, কারণ আমাদের দেশে বড় একটা মার্কেট আছে, আমাদের দেশে ফ্যাসিলিটি আছে। আমাদের দেশ থেকে ভারত, চায়না, এশিয়ান কান্ট্রিগুলো, এই যে এই 3টা বড় বড় মার্কেট আছে, এই মার্কেটগুলোতে এক্সপোর্ট করার জন্য বিদেশিরা এখানে বিনিয়োগ করতে চায়, কিন্তু আমরা তো সেটা দেই না ওদেরকে। মুখে বলি আসো, কিন্তু আমরা সেই সুযোগ দিই না। আমরা এই ছেলেপেলেদেরকে, ওই যে ইঞ্জিনিয়াররা যুদ্ধ করতেছে 5th গ্রেড না 9th গ্রেড নিয়ে, তার 10th গ্রেডের চাকরির জন্য, ওদেরকে ইফিসিয়েন্সির কথা চিন্তা করে দেখেন, দে আর নট ইফিসিয়েন্ট। আমাদের দেশে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ইভেন স্কিল শ্রমিক বিদেশ থেকে আনতে হয় আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলোতে। তা আমাদের দেশে যদি সস্তা শ্রমিকের জন্য, আমরা মানুষকে বলি সস্তা শ্রমিক আছে, তোমরা আমাদের দেশে ইনভেস্ট করো, হ্যাঁ, আর আমাদের দেশে ইন্ডাস্ট্রিতে আমরা বিদেশ থেকে শ্রমিক নিয়ে আসি, স্কিল শ্রমিক নিয়ে আসি। তার মানে আমরা মিথ্যা কথা বলছি। তো বিদেশিরা এটা বুঝে না, সমস্যা তো এখানে। আমরা মনে করি যে ওরা অনেক বোকা, আসলে আমরা নিজেরাই যে বোকা সেটা আমরা বুঝি না। আমাদের দেশে স্কিল শ্রমিক নেই, আমাদের শ্রমিকের ক্রাইসিস। আপনাকে ধন্যবাদ। প্রশ্ন রাখতে চাই মাহফুজ কবির আপনার কাছে, একই প্রশ্ন, যে এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের পর কি আমাদের দেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা কি বেড়ে যাবে বলে আপনি মনে করেন কিনা? না, আমাদের দুটো বিষয় আছে এখানে। সেটা হচ্ছে যে আমরা হয়তো স্বপ্ন দেখতেই পারি যে আমাদের ইকোনমিটা এফিসিয়েন্ট হবে যদি আমরা মার্কেট ওপেন করে দিই, এবং একই সঙ্গে যে গ্র্যাজুয়েশনের পরে যদি ওই সাবসিডি সেরকম আমরা দিতে না পারি, তাহলে সেক্ষেত্রে সরকারও কিছুটা হালকা বোধ করবে, তার কারণ অনেক অর্থ তো ব্যয় করতে হচ্ছে এই সরকারকে এই সাবসিডির জন্য। আর একই সঙ্গে শুধুমাত্র কিন্তু ইন্ডাস্ট্রির জন্য সাবসিডি নয়, বরং আমাদের অনেক সেক্টর আছে যেখানে আমরা এখন সাবসিডি দিচ্ছি, বিশেষ করে আমাদের ইলেকট্রিসিটি জেনারেশন, এখানে মানে এরকম অনেকগুলো গভর্নমেন্ট ওরিয়েন্টেড যে সমস্ত সাপ্লাইগুলো আছে, তো সেগুলোতে আমরা কিন্তু সাবসিডি দিচ্ছি। তো এই ইভেন এগ্রিকালচারাল সাবসিডিতেও কিছু রেস্ট্রিকশন হয়তো আসবে গ্র্যাজুয়েশনের পরে। তো ওই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন সরকারের তো দুটো উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য যেটা আছে তো সেগুলোকে ফ্যাসিলিটেট করা, তো সেখানে কোনো রকমের কোনো রেস্ট্রিকশন বা অন্য কোনো ধরনের কম্পিটিশনের কোনো প্রবলেম আছে কিনা সেগুলো একটু ওভারকাম করা। আর দ্বিতীয় হচ্ছে জনকল্যাণ, মানে বিষয়টা এমন যেন না হয় যে ঠিক আছে আমরা এফিসিয়েন্সি অর্জন করতে গেলাম বা হয়তো গ্র্যাজুয়েশন করলাম, কিন্তু এদিক দিয়ে আসলে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেল। তো সেটাও তো সরকারকে দেখতে হয় যে হঠাৎ করে যদি এমন আমাদের শত শত কারখানা বন্ধ হয়ে যায় তাহলে তখন কি হবে? তো তখন কিন্তু ব্যাংক পড়ে যাবে, তার কারণ ব্যাংকগুলো কিন্তু অনেক টাকা লগ্নি করে রেখেছে এইখানে এই ব্যবসায়, এবং একই সঙ্গে অনেক বেকারত্ব তৈরি হতে পারে। আমরা তো দেখলাম যে এই রাজনৈতিক অস্থিরতায়, মানে 5ই আগস্টের পরে যে গণঅভ্যুত্থানটা হলো, তারপরে তো আসলে মানে শিল্পাঞ্চলে অনেক অস্থিরতা হয়েছে, মানে এখন 160টার উপরে কিন্তু গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। তো এখন এগুলো তো বাস্তবতা, মানে আমরা যদি চাইও যে না ঠিক আছে আমরা সব কিছু ভালো করে
ঠিক সময় মতো গ্র্যাজুয়েট করব। এরপরেও কিন্তু আসলে এই রাতারাতি কিন্তু আমরা এই কলকারখানা স্থাপন করতে পারবো না এই সময়ের মধ্যে, যার ফলে একটা ঝুঁকি থেকে যায়। হ্যাঁ, তো সেটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে হয়তো 3 বছরের যে আমরা করছি যে পিছাবেও, বা 3 থেকে 6 বছর বলছেন ব্যবসায়ীরা, প্রায় 15টা ব্যবসায়ী সংগঠন তারা বলেছেন, আমরা কিন্তু তাদের কথাটা একটু শুনতে পারি, তাদের কথা আমরা শুনছি না। হ্যাঁ, এই মানসিকতাটা বোধহয় আমাদের একটু পরিবর্তন করা উচিত। আমরা রাজনীতিবিদদের সাথে দফায় দফায় বৈঠক করছি, হ্যাঁ, যে কোনো সংকট হলে বা সংকট না হলেও বৈঠক করছি তাদের সাথে, কিন্তু ব্যবসায়ীরা যে বারবার বলছেন বাইরে থেকে, তো তাদের সঙ্গে তো আলাপ আলোচনার কোনো প্রয়োজনই বোধ করছি না আমরা। তো এই বিষয়টা দেখা উচিত চিন্তা করে। তারা কিন্তু আগেও বলেছিলেন, মানে অনেক আগে থেকে বলছেন যে এটি পেছানো উচিত, তো এখন আরও বেশি করে বলছেন। তো তারা কি ধরনের আতঙ্ক বোধ করছেন সেটা তো শোনা উচিত, তাদের নিজস্ব কোনো প্ল্যান আছে কিনা, তো সেটা একটু দেখা উচিত। তো এখন ব্যবসায়ীরা যদি কারখানা পরে বন্ধ করে দেন, তখন তার আসলে দোষ দেওয়া যাবে না তাদের, তার কারণ তারা অনেক আগে ওয়ার্ন করেছিলেন সরকারকে যে কিছুটা যদি আমরা তাদেরকে সুযোগ দিই, তাহলে সেই ক্ষেত্রেও সেটার ফলটা ভালো হতে পারে। তো সেটা একটু দেখে আমি মনে করি যে এইভাবে করে একটু ব্যালেন্স করা উচিত সরকারের, যাতে করে ব্যবসায়ীরাও অন্তত ভয় না পান, এবং একই সঙ্গে আমাদের যে কর্মসংস্থান এগুলোর উপরে নেতিবাচক প্রভাব যেন সৃষ্টি না হয়। আর পাশাপাশি অবশ্যই আমাদের প্রোডাক্টিভিটি, ইফিসিয়েন্সিগুলো বাড়াতে হবে। আর এই যে বিশেষ করে যে বিভিন্ন জায়গাতে যে আমরা আসলে এই প্রতিযোগিতার হীনতার যে একটা পরিবেশ তৈরি করে রেখেছি, তারপর এফডিআই এর ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের বাধা দিয়ে রেখেছি এখানে। হ্যাঁ, সেখানে জমি কেনার থেকে শুরু করে তাদের রেজিস্ট্রেশন, তারপরে যে ওয়ান স্টপ সার্ভিসের কথা যেটা বলা হয়, বিটা তো আসলে কিছুই করেনি। তারা বলেছে ওয়ান স্টপ সার্ভিস দেয়, কিন্তু আসলে অ্যাপ্লাই করলে তো আরও 60-65 জায়গা থেকে তাদের সার্টিফিকেটগুলো নিতে হয়, বছর বছর সেটা রিনিউ করতে হয়। তো এই যে হ্যাসেলগুলো, সেগুলো তো আমরা রেখে দিয়েছি। এরপরে তো ঘুষ দুর্নীতি এগুলো আছে, যেগুলোর কথা বলে থাকেন ব্যবসায়ীরা। তো এগুলো সব কিছু আমাদের কম্প্রিহেন্সিভলি দেখতে হবে, এবং তার জন্য যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের জন্য কিছুটা সময় লাগবে, এটা বাস্তবতা। তো করে তারপরে যারা বিজনেস কমিটি, তাদের অ্যাপ্রুভালটা নিয়ে, তাদের কনসেন্টটা নিয়ে আমি মনে করি যে এইভাবে যদি করা হয়, তাহলে সেই পরিকল্পনাটা ভালো হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরও একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরব। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি। কোথাও যাবে না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা আবার আমাদের আলোচনায় ফিরবো। এই মুহূর্তে আমি যেতে চাচ্ছি এম এস সিদ্দিকী আপনার কাছে আমি একই প্রশ্ন রাখতে চাই। উত্তরণ পিছিয়ে দিলে কি শ্রমবাজার ও তরুণ কর্মসংস্থানের জন্য আসলে সম্ভাবনা রয়েছে নাকি ঝুঁকি রয়েছে? আমরা যেভাবে আছি ওইভাবেই থাকবো, 6 বছর না। আমি তো একটা আর্টিকেলে লিখেছি 100 বছর পিছিয়ে দেওয়া হোক। এখন থেকে 100 বছর পরে আমরা যেখানে আছি ওইখানে থাকবো, আমরা এক চুল পরিমাণ পরিবর্তন করব না। গত 10 বছরে আমরা নিজে থেকে পরিবর্তন করি নাই, আগামী 6 বছরে আমরা করব, এটার কোনো গ্যারান্টি আছে? বিজনেসম্যানরা ওরা ঝামেলা পছন্দ করে না। ওরা ভাবে যে একটা পরিবর্তন হইলে এখন যা আছে তাও তো নষ্ট হয়ে যেতে পারে, তাদের ভিতরে একটা আতঙ্ক আছে। কিন্তু বিজনেসম্যানদের চিন্তা ওদের অ্যাঙ্গেল থেকে। আর রাষ্ট্রের নেতারা, রাষ্ট্রীয় নেতারা, আমলারা করে আমলাদের অ্যাঙ্গেল থেকে। ওরা মনে করে কষ্ট করে আমরা ট্যাক্স নিব কেন, আমরা ডিউটি দিয়া কাস্টমস থেকে ট্যাক্স টাকা তুলবো, ওইটা দিয়ে দেশ চলবে, আমাদের কলার ঘাম হবে না, হোয়াইট কলার ব্লু কলারের কাজ কাটার ওদের, এসি রুমে বসে থাকবে, এরা ফিল্ডে যে ট্যাক্স কালেকশন করবে না। আর কি করবো আমরা? পলিটিক্যাল লিডাররা যে ওদেরকে বিজনেসম্যানরা একরকম বলে এরকম বুঝে, আমলারা একরকম বুঝলে ওই রকম বুঝে, ওদের নিজেদের মাথায় তো ঘিলু নাই, সরি ফর দি ওয়ার্ড। আর তারপরে এই রাষ্ট্রনায়ক যারা, রাজনীতিবিদ না, যারা রিয়েলি রাষ্ট্রনায়ক, তারা হবে ভিশনারি। তারা উপর থেকে সমস্যাটাকে দেখবে। উপর থেকে যদি আমরা দেখে 10 বছর পরে আমাদের কি পরিস্থিতি হবে, 20 বছর পরে পৃথিবীর অবস্থা কি হবে। আমরা আজ পর্যন্ত একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলাম না। যত দেশ আমাদেরকে সুযোগ আহ্বান করছে, আমরা সবাইকে ডিক্লাইন করেছি। এখন আবার মাঝে মধ্যে বলি ওর সাথে একটু করব, ওর সাথে একটু করব, আধা আধি হাফ হার্টেড কিছু নেগোসিয়েশন করি, রিয়াল চেষ্টাই করি নাই। আমরা যদি এই যে অন্তত এফটিএ যে করি নাই, এটার কারণে তো আমাদের এলডিসি গ্রাজুয়েশনটা চ্যালেঞ্জে পড়ে যাবে। আমরা এলডিসি গ্রাজুয়েশনকে বন্ধ করে না রেখে অথবা এটাকে পিছিয়ে না দিয়ে আমরা দ্রুত এই সমস্যাগুলো সমাধান করি। আমাদের স্ট্রাকচারাল যে প্রবলেম আছে, আমাদের ইন্টারনাল আইনের ভিতরে যে মিনিমাম 100 আইনের পরিবর্তন করতে হবে। এলডিসি গ্রাজুয়েশন হলে মিনিমাম 100 আইন পরিবর্তন করতে হবে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলে। এবং ট্রাম্প যে কথা বলে দিয়েছে আমাদেরকে, এটাই কিন্তু শেষ না, তোমাদের আইন কানুন পরিবর্তন করতে হবে, এটাও কিন্তু অলরেডি বলে দিয়েছে আমাদেরকে। ট্রেড ফ্যাসিলিটেশন না করলে ট্রাম্প কিন্তু আবার, এর জন্য তো সময় দরকার, আমাদের হাতে কি পর্যাপ্ত সময় আছে? আবার বলে সময় দরকার। সময় তো 10 বছর পেয়েছেন, আপনাকে আরো কত সময় দেব? 6 বছর। 6 বছর পরে আবার বলবো আমাকে আরো 6 বছর দিতে হবে। আমি বলছি 100 বছরেও আমাদের পলিসি মেকাররা, আমাদের রাষ্ট্রনায়করা এটা সমাধান করতে পারবে না। ওই ফোর্স,
এনফোর্স, আমাদের দেশে রিফর্ম কখন হয়? যখন বিদেশিরা চাপ দেয়, IMF যখন চাপ দেয় তখন একটা পরিবর্তন হয়, ও ইউরোপিয়ানরা বলে তখন একটা পরিবর্তন। আর নিজে থেকে কি আমরা কিছু করি? তো এলডিসি গ্রাজুয়েশনটাও ওই রকমই, আমাদের উপর একটা প্রেশার যদি থাকে আমরা পরিবর্তন করব, নিজেকে রিফর্ম করব, আমাদের ইন্টারনাল সমস্যাগুলোকে দূর করব, আমাদের করাপশন বন্ধ করব, আমরা আন্তর্জাতিক বিজনেসের যত ব্যারিয়ার আছে, ফরেন ইনভেস্টমেন্টের যে ব্যারিয়ার আছে, এগুলোকে আমরা তুলবো একে একে। এবং যে কথাটা আগে বলছেন সেই কথাটা আবার রিপিট করে কনক্লুড করি, কম্পিটিটিভনেস আসবে আমাদের দেশের। আমাদের দেশকে যদি আমরা রিয়েলি কম্পিটিটিভ করতে পারি, শুধু গার্মেন্টস কোনো কয়েকশো আইটেম আমরা এখন এক্সপোর্ট করতে পারবো। আমরা তো সেই ভিশনারি চিন্তাতে আমরা যেতে পারছি না। আমরা শুধু ভাবছি যে সহজে একটু সাবসিডি, একটু ডিসকাউন্ট নিয়ে গার্মেন্টস এক্সপোর্ট করে আমরা তো ভালোই আছি। আমরা যে ভালো নেই, যে কোনো সময় আমরা বিপদে পড়ে যেতে পারি। বিপদে পড়ে যাচ্ছিলাম যখন ট্রাম্প যখন এই ট্যাক্স দিল, কিন্তু সেখান থেকে আমরা উত্তরণ কোনো না কোনোভাবে উঠে আসলাম। কিন্তু তারপরে কিন্তু আমেরিকান গভর্নমেন্ট স্পষ্ট করে বলে দিয়েছে এটাই কিন্তু শেষ কথা না, প্রতি বছর ওরা ইভ্যালুয়েট করবে। আপনাকে ধন্যবাদ জনাব মাহফুজ কবির। আমরা যদি চিন্তা করি যে ভারত, ভিয়েতনাম এবং কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেভাবে এলডিসি সুবিধা ছাড়াই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তাদের অন্যান্য দিক থেকে অনেক সুবিধা রয়েছে, কারো FTA রয়েছে, বা যদি আমি ভিয়েতনামের কথা বলি, USA থেকে তাদের এক্সট্রা কিছু সুবিধাও রয়েছে, সেদিক থেকে কিন্তু বাংলাদেশ পিছিয়ে। তাহলে কি বাংলাদেশ কি তাদের পথ অনুসরণ করতে প্রস্তুত? হ্যাঁ, বাংলাদেশ আসলে এর মধ্যেই কয়েকটা FTA করা উচিত ছিল, বাইল্যাটারাল FTA। তো আমরা আসলে PTA করেছি আমাদের একটা দেশের সাথে, আর বাকিগুলো নিয়ে কথাবার্তা বলছি। সেই যে আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 2015 থেকে 20 পর্যন্ত, তার মধ্যে বলেছি, আবার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলেছি। তো এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়ে যাচ্ছে এই বছরই, তো নতুন করে পরিকল্পনা হচ্ছে না। কিন্তু আমাদের আর সেই যে প্রতিশ্রুতি সেটা কিন্তু আর বাস্তবায়ন হচ্ছে না। এখন কয়েকটা দেশ রাজি ছিল এবং কথাবার্তা হচ্ছে এখন, বিশেষ করে জাপান, তারপরে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, এদের সঙ্গে আমরা কিন্তু FTA করতে পারতাম। ইভেন ভারতের সঙ্গে কথাবার্তা হচ্ছিল 2006-এ, তারপরে আমরা করিনি, তাদের সাথে কারোর সাথেই করিনি। তো এখন এইভাবে কিন্তু আসলে হয় না, আমরা ট্রেড নেগোসিয়েশনে খুবই দুর্বল। তো আমাদের এখানে FDI যেটা সেটা হচ্ছে না। তো এখন এই অবস্থায় আমি মনে করি যে অন্তত এই যেমন ভিয়েতনাম যেটা করেছে, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে শত্রুতা, তাদের সঙ্গে যে যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা, তারপরে কিন্তু 90-এর দশকে তারা করেছে এটা, এবং এটার কারণে কিন্তু এখন তারা সুবিধাটা পেল। তাদের যে ট্যারিফ সেটা কিন্তু বাংলাদেশের চাইতে কম। তো এখন ভারতের অনেকগুলো FTA আছে। আর ভিয়েতনামের যেটা বড় সুবিধা সেটা হচ্ছে ইউরোপের বাজারে তাদের কিন্তু এই শুল্কমুক্ত সুবিধা, একেবারে শুল্কমুক্ত সুবিধা পাবে। এই বাংলাদেশ যখন গ্র্যাজুয়েট করবে এবং ট্রানজিশন পিরিয়ড শেষ হয়ে যাবে বাংলাদেশের 2029-এ, তাদের ভিয়েতনামের শুল্ক হবে 0, আর বাংলাদেশের 11.5% হবে শুল্ক। তো ভিয়েতনামের সাথে পারবে না, ভারতের সাথে পারবে না, পাকিস্তানের সাথে পারবে না। তো এখন তাহলে কি করবে বাংলাদেশ? সুতরাং আরও আগেই আসলে এই মানে অন্তত ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করা দরকার ছিল বাংলাদেশের, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা দরকার ছিল। তো সেগুলো কোনো কিছু করিনি, কিন্তু সময় চলে যায়নি। এখন যদি আমরা কয়েকটা অন্তত মুক্তি বাণিজ্য চুক্তি করতে পারি, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা এই যে এলডিসি গ্র্যাজুয়েশনের ধাক্কা সেটা অন্তত কিছুটা হলেও মোকাবিলা করতে পারবো। আমরা কি ধরনের প্রস্তুতি সামনে রেখে এই উত্তরণের কথা চিন্তা করছি? সরকারি পক্ষ থেকে বা নীতি নির্ধারকের তারা কি কোনো প্রস্তুতি সামনে রেখে, কোনো নীতি নির্ধারণ করে কি প্রস্তুতি উত্তরণ করার চিন্তা করেছেন? আসলে 2021 সালে কিন্তু অনেকগুলো হাই পাওয়ার কমিটি তৈরি হয়েছিল, এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তর তো কার্যালয়, তো সেখানে কিন্তু 22 সদস্য বিশিষ্ট একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল, এবং এর মধ্যে অনেকগুলো সেক্রেটারি ছিলেন, বাণিজ্য সচিবও ছিলেন এর মধ্যে। তো এখন সেটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে, এবং সেখানে এখন মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সেটা পরিচালিত হচ্ছে। এবং এর পাশাপাশি বেশ কয়েকটা টাস্কফোর্স তৈরি হয়েছে, এবং তারা কিন্তু প্রতিবেদনগুলো তৈরি করেছে, করে তারপরে এটার সঙ্গে প্রাইভেট সেক্টরকে ইনক্লুড করা হয়েছে, করে কিন্তু এই রেগুলারলি সেগুলো আপডেট করা হচ্ছে। এবং একই সঙ্গে বড় একটা প্রকল্প চলেছে, ইনফ্যাক্ট প্ল্যানিং কমিশন এবং ERD তারা করেছে, ERDর একটা সাস্টেনেবল গ্র্যাজুয়েশন প্রজেক্ট, সেটা এখনও চলমান আছে। তো অনেকগুলো গবেষণা হয়েছে, টাস্কফোর্সের প্রতিবেদন হয়েছে, তারপরে সেখানে প্রাইভেট সেক্টরের সঙ্গে ইনভলভমেন্ট হয়েছে, তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে যে ওই 21 সালে ওই কমিটিটা করা হলেও এরপরে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সে সময় কিন্তু দেশের অর্থনীতি অনেকটা টালমাটাল হয়েছে। এরপরে যে আমাদের এই গণ অভ্যুত্থান, তো তারপরে গত 1 বছর কিন্তু এই রিকনস্ট্রাকশনের বা আপনার কিছু রিফর্মের কথাবার্তা চলছে, এবং আমরা দেখেছি যে ব্যাংকগুলোর অবস্থা অত্যন্ত খারাপ,
একই সঙ্গে শেয়ার বাজারের পরিস্থিতি ভালো নয়, অর্থনীতির অবস্থা, বিনিয়োগ হচ্ছে না। তো সব মিলিয়ে কিন্তু আমরা বড় রকমের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। এই অবস্থায় কমিটি তো কাজ হলো বৈঠক করা, কিন্তু আসল কাজটি তো হয়নি। মানে প্রাইভেট সেক্টরে যে প্রিপেয়ারনেস, কাগজে কলমে কিংবা বৈঠক পর্যন্ত সীমাবদ্ধ ছিল, আমরা কোনো কাজে কার্যক্রম করতে পারিনি। এইটার কারণেই যেটা হচ্ছে যে প্রস্তুতিটা আমাদের সেরকম ভাবে হয়নি। আর প্রথম দিক থেকে যেহেতু একটা রেজিস্ট্যান্স ছিল ইয়ের দিক থেকে, মানে ব্যবসায়ী কমিটি তাদের দিক থেকে, তারা আসলে চায়নি আসলে এই গ্র্যাজুয়েশনটা সেভাবে। তো মনে প্রাণে যদি তারা না চায়, তাহলে তাদের তো কনভিন্স করার, তাদেরকে অন্য কোনো অল্টারনেটিভ দিয়ে কিছু একটা করার কিন্তু সুযোগ ছিল, সেই সুযোগটা আমরা কাজে লাগাইনি। তো এই সব মিলে যেটা হয়েছে যে আধা আধা যদি থাকে আর কি মনে চিন্তা ভাবনা, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজ হয় না। তাহলে কি আমরা এক কথা বলতে পারি যে আমরা প্রস্তুত না উত্তরণের জন্য? আমরা সেইভাবে প্রস্তুত নই। হ্যাঁ, হয়তো আমরা বলতে পারি যে ঠিক আছে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, এফিসিয়েন্সি বাড়াতে হবে, দেশে অর্থনীতি রিকনস্ট্রাকশন দরকার, রিস্ট্রাকচারিং দরকার, এখানে যে ইনএফিসিয়েন্সিগুলো আছে সেগুলো অ্যাড্রেস করা দরকার। তো সেগুলো হ্যাঁ বলা যায়, কিন্তু এখন যে বাস্তবতা সেটা কিন্তু আমার মনে হচ্ছে যে ব্যবসায়ীরা এখনো পর্যন্ত প্রস্তুত নন। আর ব্যবসায়ীরা তো মূল স্টেক হোল্ডার, তাই না? তো সুতরাং তাদের কনসেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এটা আরও আগে নিয়ে একটা পরিকল্পনা করা দরকার ছিল। করলে হয়তো এখন তারা ওই কথাগুলো বলতে পারতেন না। তা আমি মনে করি যে তাদের যে এখন চিন্তা ভাবনা, তারা যে ধরনের কথাবার্তা বলছেন, তো সেটার সঙ্গে আসলে সরকারের নিবিড় আলাপ আলোচনা হতে হবে। এটা হলে তারপরে একটা না একটা পথ বের হয়ে আসবেই। তার কারণ এই গ্র্যাজুয়েশন পেছানো কিন্তু অতটা সহজ বিষয় নয়। মানে আমরা চাইলাম আর তারা দিয়ে দিল, বিষয়টা এরকম হবে না। তো তাদের সামনে তো ওরকম যুক্তি দিতে হবে এবং এভিডেন্সও দিতে হবে আমাদের তাদের সামনে যে আমাদের। আমরা যদি পেছনের কথা চিন্তা করি, তাহলে আন্তর্জাতিক বা সংস্থা বা উন্নত দেশগুলো কি এটাকে সমর্থন করবে? এখানে ইউএন তো হচ্ছে আপনার অ্যাপ্রুভিং অথরিটি, হ্যাঁ, যে জাতিসংঘ। তো এখন এই তাদের সামনে আমাদের 3টা সূচকের ক্ষেত্রে একদম পরিষ্কার তথ্যপাতা দিতে হবে। হ্যাঁ, সেটা হলো যে আমাদের যে ইকোনমিক ফ্র্যাজিলিটি, হ্যাঁ, তো সেটা নিয়ে বলতে হবে। তারপর হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স, তো সেখানে বলতে হবে যে না আমরা পিছিয়ে আছি এখনো। এর পাশাপাশি আমাদের যে পার ক্যাপিটা ইনকাম, তো প্রত্যেকটা জায়গাতে আমরা অলরেডি ভালো করেছি, অনেকটা এগিয়ে গেছি। এখন নতুন করে আমরা কি আরো পথ তৈরি করবো? এখানে একটাই জিনিসই বলতে পারি যে না, অর্থনীতি খুবই দুর্বল অবস্থায় আছে। তো এই অবস্থায় আমাদের পক্ষে আসলে সম্ভব নয়, ব্যবসায়ীরা প্রস্তুতি সেভাবে নেননি, সুতরাং আমাদের অর্থনীতি ওলটপালট হয়ে যাবে। সেরকমভাবে যদি কোনো কিছুটা বলতে পারি তাদেরকে, এবং তারা যদি আসলে বিশ্বাস করেন ওই কথা, তাহলে সেই ক্ষেত্রে হয়তো তারা কনসিডার করতে পারেন। কিন্তু আমাদের পেছানোর সিদ্ধান্তটা শেষ, আমাদের এখান থেকে সরকার সিদ্ধান্ত নিলেই হবে, বিষয়টা এরকম নয়। আপনাকে ধন্যবাদ। এমএসসি দিকে আপনার কাছে জানতে চাইবো যে উত্তরণের আগে বাণিজ্য সুবিধা হারানো কমাতে আঞ্চলিক বাণিজ্য জোট কতটা আসলে কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? ওইটা হচ্ছে মূল চাবিকাঠি। যেটা হারাবো বলে আমরা ভয় পাচ্ছি, সেটা পাওয়া যাবে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলে। জিরো ট্যারিফে আমাদের কাজ হচ্ছে জিরো ট্যারিফে ইউরোপের মার্কেটে এক্সপোর্ট করা। এই ছোট্ট একটা জিনিস নিয়েই আমরা মাথার ভিতর ঘুরছে। তো আমরা ডক্টর মাহফুজ কবির বললেন না, আমরা ইউরোপের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা কেন করলাম না, আমেরিকার সাথে কেন ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা করলাম না, এশিয়ানের সাথে আমরা কেন জোটে, কেন আমরা আরসেপ নামের একটা জোটে কেন ঢুকলাম না। 20টা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে ভিয়েতনাম, এবং 30টা প্রায় 40টার মতো দেশের সাথে ফ্রি ট্রেডের ফ্যাসিলিটি ওদের আছে, আমাদের একটাও নাই। তো আমরা কি করে ওদের সাথে কম্পিট করব ভিয়েতনামের সাথে? আপনি বলছিলেন যে আমরা আরো অনেক আগেই কিন্তু এলসিডি গ্রাজুয়েশনের পর্যায়ে পৌঁছে গেছি বা গ্রাজুয়েশন হয়েছি, তাহলে তখন থেকে সরকারি পক্ষ থেকে বা নীতি নির্ধারকেরা কেন কোনো প্রস্তুতি গ্রহণ করেন? এখন পর্যন্ত আমাদের এফটিএ নেই কেন? একটা সেটাই তো, সেই প্রশ্ন তো আমি করলাম যে পলিসি মেকাররা করে কি 20 বছর আগে থেকে আমরা কেন এফটিএ করলাম না, কেন আমরা করি না? আমরা কিসের সুবিধা? ওই সুবিধা, বিনা পয়সায় আমাদেরকে একটু গার্মেন্টস শার্ট প্যান্ট বিক্রি করতে দেয়, এটাতেই আমরা খুশি। যে কথাটা আবার রিপিট করলে হয়তো মনে কষ্ট হবে। আমরা ভিক্ষা পেয়ে পেয়ে অভ্যাস হয়ে গেছে, এখন আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে রাজি না। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা এলডিসি গ্রাজুয়েশনটাকে যদি মিথ্যা কথা বলতে হবে, আমরা 3টা প্যারামিটারে আমরা অলরেডি গ্রাজুয়েট করে যাই, এখন আমাদেরকে মিথ্যা কথা বলতে হবে না, আমাদের সক্ষমতা নাই, তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে গ্রাজুয়েশনটাকে পিছিয়ে দেওয়ার জন্য। তো এই পুরো জাতি মিথ্যা কথা বলবে? পুরো জাতি যদি 18 কোটি মানুষ যদি বলে যে আসো আমরা সবাই মিথ্যা কথা বলে একমত যদি হয়, গণভোট করেন, হয়তো মিথ্যা কথাটাই টিকে যাবে। তো বলেন মিথ্যা কথা বলে আমরা গ্রাজুয়েশনটা পিছিয়ে দিই কেন? আমরা কষ্ট করতে রাজি না, আমরা নিজেদের আইন কানুন চেঞ্জ করতে রাজি না, আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবো না, বিদেশি বিনিয়োগ আসতে আমরা দিব না, আমরা খাটাখাটনি করে কম্পিটিটিভনেস জন্য, বিজনেস কম্পিটিটিভনেসের জন্য
আমরা যে যে পরিবর্তনগুলো করার দরকার, যে স্টেপগুলো নেওয়া দরকার, ওগুলো আমরা নেব না। যেভাবে আছে শত বছরের পুরনো আইন কানুন দিয়ে আমরা দেশটাকে শাসন করব, এটাই যদি আমাদের মাথায় থাকে, করেন। পুরো জাতি যদি চায় হবে। এবং তবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, উনি তো একজন অর্থনীতিবিদ, আমরা কিন্তু অলরেডি মিডল ইনকাম ট্র্যাপের দিকে চলে গেছি। আমরা এইভাবে গার্মেন্টস বিক্রি করে আমাদের আর চলবে না। ওই যে আমাদের চাকরি ক্রিয়েশন হচ্ছে না, আমাদের ডেভেলপমেন্ট গ্রোথ, একটু আগে ডক্টর মাহফুজ কবির বলছে, আমাদের জিডিপির গ্রোথ 4-এর নিচে নেমে আসছে, যেটা 7-8 ছিল। এগুলো আর এইসব সিমটম আরও দেখা যাবে। তো এগুলোকে প্রতিরোধ করার জন্য অন্তত আমাদের ইন্টারনাল রিফর্ম দরকার। আমাদের ইন্টারনাল রিফর্মটা যেটা বলেছি, এলডিসি গ্রাজুয়েশন হলে একটা রিফর্ম হবে, ট্রাম্পের চাপে কিছু রিফর্ম হবে, যে কোনো সময় যখন ইম্পোজ করবে আবার 20 থেকে আবার যখন 50-এ তুলে দিবে, তখন আমরা বুঝবো। আর ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো যে সুবিধাগুলো আছে, আমরা সম্ভবত এখনো পৃথিবীতে একটি মাত্র দেশ, সম্ভবত বলছি, এখন পর্যন্ত আমার জানা নাই, ডক্টর মাহফুজ কবিরের জানা আছে কিনা জানি না, আমরাই একমাত্র দেশ যে কখনো কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নাই পৃথিবীতে। আমরাই কি এক্সেপশন? আমরা কি অন্য কোনো গ্রহ থেকে আসা বিশেষ কোনো জাতি? এই 700 কোটি মানুষের মতো মানুষই তো আমরা। তো আমরা 700 কোটি মানুষ যে পলিসিতে দেশের ইকোনমি ডেভেলপ করে, আমরা কেন সেটা গ্রহণ করব না? আপনাকে ধন্যবাদ। জনাব সিদ্দিকী, একদম ছোট্ট পরিসরে জানতে চাইব, আসলে এলডিসি সুবিধা ছাড়া এখন আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার, কি আমাদের পণ্যের মান উন্নয়ন করা কিংবা হচ্ছে প্রযুক্তিগত উন্নয়নে কি ধরনের পরিবর্তন আসা প্রয়োজন মনে করেন? প্রথমেই দরকার ইজ অফ ডুইং বিজনেস অথবা কস্ট অফ ডুইং বিজনেসের যে ইন্ডেক্সগুলো আছে, সেগুলোকে ধরে ধরে ওগুলোকে সমাধান করতে হবে। আর কিচ্ছু করা লাগবে না। এটা করলেই আজকে থেকে করা সম্ভব, আগামীকাল থেকে করা সম্ভব। আপনাকে ধন্যবাদ। যেতে চাই মাহফুজ কবির, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই, আসলে এই মুহূর্তে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, কোন বিষয়ে আমাদের আসলে সবচেয়ে বেশি মনোযোগী হওয়া উচিত যদি আমরা এলডিসি সুবিধা ছাড়া এগিয়ে যেতে চাই? হ্যাঁ, অবশ্যই আমাদের বিজনেস কমিটির সাথে একটু বসতে হবে। তার কারণ তাদেরকে বোঝাতে হবে যে আমাদের আসলে যদি আমরা অ্যাপ্লিকেশন করিও এখন, তাহলে সেক্ষেত্রে হয়তো 100% রিজেকশনের সম্ভাবনা আছে, বা না হলে অন্তত 99% তো রিজেকশনের সম্ভাবনা আছে। তো সুতরাং আমাদের প্রস্তুতিটা দরকার। আপনারা কি বলেন, আপনারা কিভাবে সাপোর্ট করতে চান এটাকে? তো তাদের কথা কিন্তু আমরা শুনিনি এতদিন। ব্যবসায়ী ছাড়াও তো আমাদের অর্থনীতি আর অনেকগুলো দিক রয়েছে, যেগুলো নীতি নির্ধারণের পরিবর্তন তো প্রয়োজন। ব্যবসায়ীরাই কিন্তু মূল জায়গা এখানে, তারাই কিন্তু ফার্স্ট স্টেক হোল্ডার। হ্যাঁ, সুতরাং তাদের আসলে এখানে সাপোর্টটা সিক করতে হবে, যে আমরা তো চাপিয়ে দিয়েছি অনেক বছর ধরে, এখন তারাই বলুক যে তারা কিভাবে এটা সমাধান করতে চান। তাহলে এক্ষেত্রে হবে কি, যে তারা যদি এগিয়ে আসেন এবং তারা যদি বলে যে না ঠিক আছে এখন এটা দিকে আমরা যাব, তো তাহলে সেই ক্ষেত্রে সরকারের জন্য অনেক সুবিধা হবে। তার কারণ সরকার তো তাদেরকেই সুবিধাটা দেয়, যে যেরকম যে সাবসিডির কথা আমরা বলি, বা অন্যান্য যে পলিসির যে বেনিফিটগুলো, তো তাহলে সেক্ষেত্রে তাদের সাপোর্টটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারা এখানে বলেছেন যে 15টা, যে তারা ব্যবসায়ী সংগঠন, তারা বলেছেন যে 3 থেকে 6 বছর। এখন তাদের সাথে আসলে এই যদি আলাপ আলোচনা হয় সরকারের, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা যদি বসেন পুরো উপদেষ্টা পর্ষদ নিয়ে, তাহলে সেক্ষেত্রে একটা না একটা পথ বের হয়ে আসবে। তার কারণ তাদেরকে মানে জাতিসংঘের যে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, তো সেখানে তো বাংলাদেশেরও সদস্য আসছেন একজন, তো তিনি তো সেই সময় বলেছিলেন অ্যাপ্রুভাল দেওয়ার সময়, তো এখন তিনি তো আর না করতে পারবেন না, তাই না? তো এখন আমি মনে করি যে এই আলাপ আলোচনা করে একটা ফল নিয়ে আসতে হবে দেশের ভিতর থেকে, তাহলে সেক্ষেত্রে তখন সরকারের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এমএসসির দিকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, মাহফুজ কবির, দুজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এবং আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।